জাদু আপু ডেকে উঠাইছে, তাই আজকে তোমার মার খেতে হয় নাই। রাফিনের কথায় স্নেহা বলল, ধুর, মার খেলেও তো একটু বেশি ঘুমোতে পারতাম। বলেই জাদুয়ার দিকে আঙুল তাক করে বলল, এই মেয়েটার জন্য সেটাও হলো না। স্নেহার কথায় আয়েশা বেগম বললেন, কেন রে, তুই কি সারা রাত চুরি করিস যে সকালবেলাতেও তোকে ঘুমাতে হবে? একটু জাদুয়ার মতো হতে পারিস না? মেয়েটা সকাল সকাল উঠে কি সুন্দর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, সেটা শুনলেও মনটা জুড়িয়ে যায়। আয়েশা বেগমের কথায় স্নেহা বলে উঠল, থাক মা, আর একটা কথাও বলো না। তোমার কথা শুনতে গেলে আজ আমাদের কোথাও যাওয়াই হবে না। বলেই সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে পড়ল। ব্রেকফাস্ট শেষ হতেই জাদুয়া, স্নেহা এবং রাফিনের জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলে তখনই হাসিল ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট ও কালো সানগ্লাস পরে নিজ অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান ডেকে বললেন, হাসিল ব্রেকফাস্ট করে যা। সুলতানা খানের কথায় প্রত্যুত্তরে হাসিল বলল, না দাদি, আমি এখন কিছু খাবো না। বলেই আর কোনো কথা না বাড়িয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। সুলতানা খানও আর কোনো কথা বললেন না, কারণ তিনি জানেন হাসিল একবার যখন না করেছে সেটা আর হ্যাঁতে কখনোই পরিণত হবে না। অন্যদিকে হাসিল নিজ গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখলো জাদুয়া স্কুল ড্রেস পরে মাথায় ওড়না দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। স্কুল ড্রেস পরিহিতা জাদুয়াকে দেখে হাসিলের ভ্রু কুঁচকে আসে। হঠাৎই হাসিলের রাগটা তত্তর করে মাথা চাড়া দিয়ে উঠলো। আর রাগ ওঠার কারণটি হলো জাদুয়া মাথায় ওড়না দেওয়ার সত্ত্বেও হাঁটু অবধি বেনুনি করা কেশগুচ্ছ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। হাসিল রাগান্বিত পায়ে জাদুয়ার পিছে গিয়ে দাঁড়ায়। জাদুয়ার পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে স্নেহা রাফিনকে ভেবে মুখে হাসির রেখা টেনে পিছু ঘুরতেই পরিলক্ষিত হয় একজোড়া রক্তিম নৃত্য যুগল। ভয়ে জাদুয়ার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। ভয়ে দিক বেদিক ভুলে পিছন ঘুরে দৌড় দেবার প্রস্তুতি নিতেই হাসিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্টপ, আই সেড স্টপ দেয়ার। হাসিলের কথায় জাদুয়া ভয়ে পা বাড়ানোর আর সাহস না করে পিছন ফিরে দাঁড়িয়ে রইল। জাদুয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল আবার বলল, টার্ন অ্যান্ড লুক এট মি। হাসিলের কথায় ভীত জাদুয়া আখিদ্বয় তুলে হাসিলের দিকে কাঁপা কাঁপা ভীত নেত্র তাক করতেই হাসিলের বক্ষে ধুকপুক জাতীয় শব্দের আনাগোনা ক্রমশ বেড়ে চলছিল। ওই মোহনীয় নেত্রের চাহনির শক্তপোক্ত হাসিলকে কেমন বশ করে ফেলছিল। হাসিল কোনো মতেই নিজের বক্ষের নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ জাদুয়াকে ধমক দিয়ে বলে উঠল, লোয়ার ইউর আইস। হাসিলের ধমকে জাদুয়ার সঙ্গে সঙ্গে নিজের নেত্রযুগল মাটিতে তাক করে কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, আপনি তো বললেন আপনার দিকে তাকাতে, তাই তো আমি। জাদুয়ারকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়াকে প্রশ্ন করলো, তোমার সমস্যা কি? আমাকে দেখার সাথে সাথে এইভাবে দৌড়াও কেন? হাসিলের কথায় জাদুয়া একটা শুকনো ঢোক গিলে বলল, আপনি তো বলেছেন আপনার সামনে না যেতে, তাই তো আমি। জাদুয়ার কথায় হাসিল ব্রু কুচকে বলল, হ্যাঁ, তাই তো। কি? তাই তো আমাকে যখনই দেখবে তখন এইভাবে দৌড়াবে? তোমাকে দেখলে তো যে কেউ বলবে তুই অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। নেক্সট টাইম যাতে এইভাবে দৌড়াতে না দেখে। কে মনে থাকবে? হাসিলের কথায় জাদুয়াকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে হাসিল ধমকের সুরে আবার বলল, এমএ, মনে থাকবে তো? হাসিলের ধমকে জাদুয়া কেঁপে উঠে বলল, জি জি, মনে থাকবে, কখনোই ভুলবো না। জাদুয়ার কথা শেষ হতেই হাসিল নিজের ইগলি তীক্ষ্ণ নেত্রধারা জাদুয়ার সম্পূর্ণ কায়া ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রশ্ন করলো, কোন ক্লাসে পড়ো? হাসিলের কথায় জাদুয়া মাথার নিচের দিকে ঝুঁকে রেখে উত্তর করলো, 10ম শ্রেণীতে পড়ি। জাদুয়ার প্রত্যুত্তরের পর হাসিল আবার প্রশ্ন করলো, পড়ো। এখানে এসে কত মাস হয়েছে? জি 1 মাস, আর কিছুদিন হয়েছে।
জাদুয়ার কথায় হাসিল মুখে একটা কুটিলতার হাসির রেখা টেনে বলে উঠল, বেশি দিন হয়নি তোমরা এখানে আসা, তাই তো এইভাবে স্কুলে যাচ্ছ। ছি, কেউ তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? হাসিলের কথায় জাদুয়া কিছু বুঝতে না পেরে অবুঝের মতো প্রশ্ন করলো। কোন ব্যাপারে? চুল চুরির ব্যাপারে। প্রত্যুত্তর করলো হাসিল। মানে? মানে এখানে যাদের বড় চুল, রাস্তা দিয়ে হাঁটার সময় চোরের চোখে যদি সে চুল পড়ে যায়, চোখে পড়লে কি হবে? চোর এসে তার চুল কেটে নিয়ে যাবে। হাসিলের কথায় জাদুয়া আটকে উঠে বলে, কি বলছেন আপনি? কই, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি কেন? জাদুয়ার প্রশ্নে হাসিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, আমার মনে হলো তোমাকে জানানো দরকার, তাই জানিয়েছে। এখন তোমার ইচ্ছা, তুমি যা করার করবে। সাব্বির। বলেই হাসিল নিজ গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। হাসিলের কথায় জাদুয়া ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের বেরেনি করা কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে খোপা করে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। কিছুক্ষণ পর স্নেহা এবং রাফিনের আগমন ঘটলে তারা স্কুলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে হাসিল গাড়িতে উঠে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ভেবে যাচ্ছে এতক্ষণ যাবৎ সে কি করলো, কেন করলো। হাসিল তো এরকম ছিল না। তাহলে আর কোনো কিছু ভাবতে পারছে না সে। সকল ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে হাসিল গাড়ি থেকে নেমে অফিসের উদ্দেশ্যে ফুল অ্যাটিটিউড নিয়ে নিজের কেবিনের দিকে পদচারণ করলো। হাসিলকে দেখে অফিসের সকল স্টাফ উঠে সালাম জানাতে লাগলো। অফিসে থাকা প্রত্যেকটি মেয়েই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে হাসিলকে। তাদের ভিতর থাকা অগণিত মেয়েই হাসিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাকে বলার সাহস কারোর মধ্যেই নেই। কারণ তারা জানে হাসিলকে কিছু বলা আর আগুন নিয়ে খেলা করা একই ব্যাপার। হাসিল নিজ কেবিনে প্রবেশ করেই সাব্বিরকে ডেকে পাঠায়। সাব্বির কেবিনে আসতেই হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, ডকুমেন্টসগুলো এনেছিস? জি ভাই। ডকুমেন্টসগুলো এখানে রাখ। আর মার্ডারের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছিস? না ভাই, কিছুই পাইনি। মার্ডারটা দেখে মনে হচ্ছে কেউ অনেক আগ থেকে প্রিপ্ল্যান করে রেখেছে। আর তা না হলে এত নিখুঁতভাবে কোনো প্রকার এভিডেন্স না রেখে কী করে কেউ কাকে মার্ডার করতে পারে। হাসিলকে কোনো কথা বলতে না দেখে সাব্বির প্রশ্ন করলো, কি হয়েছে ভাই, কি ভাবছিস? ভাবছে যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়েছে, তার সাথে কার কেমন শত্রুতা যে এত প্ল্যান করে তাকে মার্ডার করতে হলো। সাব্বির যেভাবে হোক এর গভীর পর্যন্ত আমাদের যেতেই হবে। হাসিলের কথায় সাব্বিরও সায় জানায়। হঠাৎই সাব্বিরের চোখ যায় হাসিলের নেত্রের পানে, যা প্রচন্ড রকম লাল হয়ে আছে। এরকমটা সাধারণত মানুষের ঘুম না হলেই হয়। তাই কৌতূহলবশত সাব্বির হাসিলকে প্রশ্ন করে, কী রে ভাই, তোর চোখগুলো ওরকম লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুম হয়নি? সাব্বিরের প্রশ্নে হাসিলের মস্তিষ্ক এবার পরিস্ফুটিত হয় জাদুয়ার হাসিলের দিকে তাকানো সেই ভীতু চাহনি। কিন্তু হাসিল নিজের মস্তিষ্ককে জিততে না দিয়ে বলল, আমি তোকে বলেছি না চোখ নামিয়ে কথা বলতে। এমনিতে যা, তুই নিজের কাজ কর গিয়ে। ছুটি হতেই জাদুয়া রফিককে সঙ্গে নিয়ে নিজের মাথায় ওনাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাত দিয়ে ধরে গেটের সামনে স্নেহার জন্য অপেক্ষা করতে থাকে। রাফিন আর জাদুয়া যেহেতু একই ভবনে, তাই তারা একসাথেই সবসময় বের হয়। স্নেহা যেহেতু কলেজে, তাই তার ভবন আলাদা থাকার দরুন প্রতিদিনকার ন্যায় তাদের অপেক্ষা করতে হয় স্নেহার জন্য। স্নেহা গেট থেকে বের হতেই জাদুয়াকে দেখে ব্রুকুচকে প্রশ্ন করে, কি রে, তোর এই অবস্থা কেন? এভাবে মাথায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিস কেন? স্নেহার প্রশ্নে জাদুয়া প্রত্যুত্তর করে বলে, আপু, তুমি তো জানো না, এখানে নাকি যাদের বড় চুল আছে, চোর দেখলে নাকি সেই চুল কেটে নিয়ে চলে যায়। চোর যাতে আমার চুল কাটতে না পারে, তাই এভাবে মাথায় ওড়না ধরে রেখেছি। জাদুয়ার কথায় স্নেহা ভেবাচাকা খেয়ে বলে, তোকে এইসব ফালতু কথা কে বলছে? ভাইয়া বলেছে। ভাইয়া? কোন ভাইয়া? হাসিল ভাইয়া বলেছে। কেন, এটা কি মিথ্যা কথা আপু?
জাদুয়ার কথায় স্নেহা তড়িৎ বেগে বলে উঠল। আরে হাসিল ভাইয়া তো জীবনেও কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, বরং যে বলেছে তারও জবান কেটে নিয়ে চলে যাবে। মনে হয় আমিই জানতাম না এই ব্যাপারে। স্নেহা ভাবনার জগতে বিচরণ করতে করতে বলে, তাহলে দাদি বা আম্মু এই ব্যাপারে কিছু বললো না কেন? কি জানি, আমার কি? আমার চুলও বড় না, আমার এসব নিয়ে ভাবারও দরকার নেই। রাতের দিকে ড্রয়িং রুমে বসে জাদুয়া, রাফিন, স্নেহা, সোহানা একে অপরের সাথে মজা মাস্তিতে সময় পার করছিল। বাড়ির বড়রা যে যার যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ রাফিন এসে জাদুয়ার কোলে শুয়ে জাদুয়ার চুল নিয়ে হাতে পেঁচাতে শুরু করে। এমন সময় ড্রয়িং রুমে আগমন ঘটে হাসিলের। সোফায় চোখ যেতেই রাগে রুদ্র রূপ ধারণ করে হাসিল, তাতে দাঁত চেপে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে নেয়। সে কোনো মতেই রাফিনকে জাদুয়ার কোলে মাথা দিয়ে শোয়া জাদুয়ার চুল নিয়ে খেলা করা সহ্য করতে পারছে না। সে জানে রাফিন তাদের ছোট ভাই, বাচ্চা একটা ছেলে, কিন্তু সব কিছু জানার পরও হাসিল কোনোভাবে নিজের মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ রাগে রক্তিম বর্ণ ধারণ করে তার নেত্রযুগল। জাদুয়ার আঁখি হাসিলের উপর পড়তে দৌড়ে হাসিলের সামনে এসে হাসিলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ধন্যবাদ, আপনার জন্য আজ আমি। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগেই হাসিল ঠাস করে জাদুয়ার গালে সজোরে চর বসিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত আঘাতে জাদুয়ার নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। ঠোঁট কেটে গড়গড়িয়ে রক্ত বের হতে থাকে জাদুয়ার মুখ থেকে। হাসিল চিৎকার করে বলতে থাকে, আমি তোকে বলেছি না চোখ নামিয়ে কথা বলতে, এমনি। হাসিলের চিৎকারে জাদুয়া ভয়ে কেঁপে উঠে মুখ চেপে কান্না করে উঠে জাদুয়া। হাসিলের চিৎকারে বাড়িতে উপস্থিত থাকা সকলে চলে আসে। জাদুয়াকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে সুলতানা খান ও আয়শা বেগম তড়িৎ গতিতে জাদুয়াকে উঠিয়ে বুকে চেপে ধরে। সাহিল খান রেগে উঠে হাসিলকে প্রশ্ন করে, কোন সাহসে তুমি জাদুয়ার গায়ে হাত তুলেছো? সাহিল খানের কথায় হাসিল বলে উঠল, আপনি খুব ভালো করে জানেন আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। বলেই আর চোখে জাদুয়াকে দেখে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদুয়া তখনও ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। হাসিল নিজ কক্ষে প্রবেশ করার পর দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষদেশ চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, What is happening to me? আমার এরকম আজব ধরনের অনুভূতি কেন হচ্ছে? সামান্য একটা মেয়ের চক্ষু ধরে অশ্রুকণা কেন আমার সহ্য হচ্ছে না? কেন এই মেয়ের সামনে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে আমি বারবার? কেন আমার মন মস্তিষ্কে সর্বদা ওই তুচ্ছ নারীর পেছনে চলে? এই সকল বাণী আওড়ানের মধ্যেই হাসিলের নেত্রপাত হয় কক্ষে থাকা দর্পণে সৃষ্ট নিজের প্রতিবিম্বের উপর। দর্পণের সামনে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে মুখে কুটিলতার হাসি ফুটিয়ে হাসিল বলে ওঠে, তুচ্ছ নারী, তুমি তোমার দুঃসাহসিকতা দেখিয়েছ এই কঠোর হৃদয়হীনের হৃদয়ে প্রথমবারের মতো কম্পন সৃষ্টি করার। মুখে চুচু জাতীয় শব্দের উৎপত্তি করে হাসিল আবার বলে, মেয়ে, তুমি বড্ড ভুল করে ফেলেছ, এর শাস্তি তো তোমায় পেতে হবে। জাদুয়া প্রচন্ড কান্না করার দরুন দুর্বল শরীরে তলিয়ে যায় গভীর নিদ্রায়। শুনশান গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিত এক হৃদয়হীন পুরুষের আগমনে ঘটে জাদুয়ার শয়নরত কক্ষে থাকা ফেরি লাইটের আলোয় পরিস্ফুটিত হয় এক পবিত্র ঘুমন্ত মুখ অবয়ব, যা দেখে আবারও কম্পিত হয় হৃদয়হীন পুরুষটির বক্ষদেশ। ফলস্বরূপ সে ভুলে যায় কেন তার আগমন ঘটেছিল এই কক্ষে। ধীর পায়ে এগিয়ে যায় হাসিল ঘুমন্তরত জাদুয়ার নিকটে। কি অপরূপ, কি মোহনীয়, কি পবিত্র দেখতে এই ছোট্ট মুখশ্রীটি। নিজের অজান্তেই হাসিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার জলরত মুখশ্রীর পানে। হঠাৎ হাসিলের মনে হলো তার অন্ধকার আলোবিহীন জীবনে সন্ধ্যা প্রদীপের ন্যায় কিরণের আবির্ভাব ঘটেছে। আনমনে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার এলোমেলো কেশগুচ্ছ গুলো ছুঁয়ে দিতে। তখনই ঘুমন্ত জাদুয়া নড়ে ওঠার দরুন চেতনা ফিরে পায় সে। তড়িৎ গতিতে নিজের হস্ত গুটিয়ে নিয়ে রাগে ফুঁসে ওঠে হাসিল। হাতে থাকা রিভলভারটি জাদুয়ার ললাট বরাবর তাক করে হাসিল বলে ওঠে, তুই জানিস মেয়ে, আমার লাইফে দয়া মায়ের নামক কোনো শব্দের জায়গা নেই। আরে আমার তো আপনজনের প্রতি সহানুভূতিশীলতা কাজ করে না।
কে বাঁচলো কে মরলো I don't care, বাট তুই তো আমার কেউ না, তাহলে তোকে আমি মারতে পারছি না কেন? এই তাসু আর আপনার হাসিলের রিভলভার যার দিকে একবার উঠেছে সে আর প্রাণে বাঁচতে পারেনি, তাহলে কেন আমার হাত চলছে না? কেন কেন? তুই বড় ভয়ঙ্কর মেয়ে, তুই বড়ই ভয়ঙ্কর।